বিসমিল্লাহির রহমান রহিম। আমরা কথা বলছি বাগেরহাট ২ আসনে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের পক্ষে ভোট কেন চাচ্ছি, বা জাকির ভাইকে আমরা কেন ভোট দিব। আমরা এখানে মূলত ব্যারিস্টার জাকির সাহেবের সাথে বাগেরহাটে আর যে দুইজন প্রার্থী আছেন, জনাব এম.এ. সেলিম, তিনি প্রাক্তন এমপি ছিলেন এই আসনের, এবং জামাতের তরুণ তুর্কি মঞ্জুর ইসলাম রাহাত, দুজনেই বাগেরহাটে অত্যন্ত জনপ্রিয়। বাগেরহাটে সেলিম সাহেবের অবদান আমরা অস্বীকার করতে পারি না। তিনি বাগেরহাটের বিএনপিতে এমন সময় হাল ধরেছিলেন যখন বিএনপি একটা ক্রান্তি লগ্নে অবস্থান করছিল। আমি তার সেই সময়ের রাজনীতির সাথে জড়িত। আমি সরাসরি তার সাথে মেশার সুযোগ হয়েছে, তার সাথে রাজনীতি করার সুযোগ হয়েছে, তার একজন কর্মী হিসেবে কাজ করার সৌভাগ্য হয়েছে। আমি জনাব মোস্তাফিজুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির সহ প্রতিষ্ঠাতা, বাগেরহাটের উন্নয়নের উপকার, তার সাথে বা তার কর্মী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। আমি বর্তমানে ব্যারিস্টার জাকির ভাইয়ের পক্ষে কথা বলছি। কেন কথা বলছি সেটা আপনাদের ব্যাখ্যা করতে চাই। প্রথমত হচ্ছে, বাগেরহাট বিএনপিতে একটা গোলযোগ অনেক দিন ধরে ছিল। কি গোলযোগ? বাগেরহাটে মূলত এম.এ. সেলিম তথা বাগেরহাটের প্রাক্তন এমপি শিল্পপতি, সিলভার গ্রুপ লাইনের বাংলাদেশের নামকরা শিল্পপতি, তিনি বাগেরহাট বিএনপির হাল যখন ছেড়ে দিলেন, তখন বাগেরহাটে বিএনপিতে নেতৃত্বের শূন্যতা দেখা দেয়, এবং পরবর্তীতে তারই ছোট ভাই জনাব এম.এ. সালাম ভাই এগিয়ে আসেন, এবং বিএনপির ক্রান্তিকালে তিনি দীর্ঘদিন বিএনপির হাল ধরে বিএনপিকে নিয়ে আসেন। এই মুহূর্তে মূলত বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয়, এবং বাগেরহাট বিএনপিকে এককভাবে নেতৃত্ব দিয়ে টেনে তোলার মতো যোগ্য নেতা বাগেরহাটে ছিল না। ঠিক তখনই তালিম কাকুর আবির্ভাব হয়, এবং তাকে বাগেরহাট জেলা বিএনপির নেতৃত্বে দেওয়া হয়। এভাবে বাগেরহাটের বিএনপি বিভিন্নভাবে বিভক্ত হওয়ার পর একটা পর্যায়ে আমরা এইরকমের একটা জায়গায় ব্যারিস্টার জাকির ভাইয়ের মতো লোককে দেখলাম এগিয়ে এসেছেন। 17 বছরের যে বিএনপির পরিহাস, বিএনপির দুঃখ, বিএনপির কষ্ট, বিএনপির ত্যাগ, এটাকে ধুলিতে মিশিয়ে দিয়ে দ্বিধাবিভক্ত বিএনপি ধানের শীষের বিরুদ্ধে গিয়ে ধানের শীষের বাইরে যারা প্রার্থী দিয়েছেন তাদের পক্ষে কাজ করছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর, বিশেষ করে আমরা যারা কর্মী তাদের জন্য। আমরা ব্যারিস্টার জাকির সাহেব, রাহাত সাহেব এবং
MAH সেলিম তথা সেলিম ভাইয়ের সাথে একটা তুলনা করতে পারি। এই তুলনা দিয়ে আমরা দেখব যে কেন আমাদের যোগ্য প্রার্থী বাছাই করে ধানের শীষে ভোট দেওয়া জরুরি অথবা জরুরি না। বিগত 17 বছরে যখন আওয়ামী লীগের অত্যাচার, মামলা, হামলা, বিভিন্ন কারণে বাগেরহাটের নেতাকর্মীদের ত্রাহি ত্রাহি অবস্থা, ঠিক সেই সময় সেলিম সাহেব তার বিএনপি থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। এমনকি তিনি নিজে স্বীকার করছেন যে তিনি বাগেরহাটে ওইভাবে আর আগমন করেননি, বাগেরহাটের রাজনীতিতে ছিলেন না। কেন? ব্যবসা বাণিজ্য বাঁচানোর স্বার্থে দলের কাজ তিনি করতে পারেননি। এই 17 বছরের যে নির্মম পরিহাস, 17 বছর যে ত্যাগ সংগ্রাম, বিএনপির নেতাকর্মীদের বহু মানুষ নিহত হয়েছেন, বহু মানুষ আহত হয়েছেন, বহু মানুষ জেল, জুলুম, অত্যাচারের শিকার হয়েছেন। এই সময় সেলিম সাহেব সম্পূর্ণ বাগেরহাট থেকে বিচ্ছিন্ন ছিলেন। তিনি বাগেরহাটের কোনো নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছেন এমনটি শোনা যায়নি। অন্যদিকে সালাম সাহেব তার সামর্থ্য অনুযায়ী নেতাকর্মীদের পাশে ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত যিনি যোগ্য নেতা যাকে মনে করেছেন, অর্থাৎ বিএনপির হাই ভোল্টেজ কমিটি যাকে এই মুহূর্তে বাগেরহাট বিএনপি থেকে নমিনেশন দিলে এই সিটটা উদ্ধার করা সম্ভব বলে মনে করেছেন, সেভাবে ব্যারিস্টার জাকির সাহেবকে দেওয়া হয়েছে। সালাম ভাই সেভাবে এখানে মূলত পিছিয়ে পড়েছেন। এখানে ব্যারিস্টার জাকির সাহেব নাও পেতে পারতেন, সালাম ভাই পেতে পারতেন, বা এরকম আরও বেশ কয়েকজন ছিলেন, তারা যে কেউ পেতে পারতেন। কিন্তু যেহেতু ব্যারিস্টার জাকির ভাই পেয়েছেন, অতএব আমাদেরকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে ব্যারিস্টার জাকির ভাইয়ের পক্ষে কাজ করা ছাড়া আর বিকল্প কিছু নেই। এখন ব্যারিস্টার জাকির ভাইকে কেন আমরা লিডার হিসেবে মেনে নিব? প্রথম কথা হচ্ছে, এই যে 17 বছর আওয়ামী লীগের আমলে ব্যারিস্টার জাকির সাহেব চাইলেই আওয়ামী লীগের সাথে আঁতাত করতে পারতেন, বড় বড় মামলা নিতে পারতেন। রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা জানেন, যারা হাইকোর্টের বড় বড় অ্যাডভোকেট বা ব্যারিস্টার, তারা সরাসরি রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা পান যদি তারা ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকেন। কিন্তু ব্যারিস্টার সাহেব এখানে নিজের স্বার্থ বলি দিয়ে 17টা বছর বিএনপির পক্ষে কাজ করেছেন এবং অত্যাচারিত, নির্যাতিত, মামলা হামলার শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে বিনা পয়সায় জেল থেকে ছাড়িয়েছেন, তার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। যেহেতু তিনি খুব বেশি একটা প্রচারমুখী লোক না, বিধায় সকলে সেটা জানেন না। নেতাকর্মী যারা বিএনপির, তাদের খোঁজ নিয়ে দেখেন যে হাইকোর্টের বড় বড় মামলা বা লোয়ার কোর্টের যে মামলাগুলোতে তিনি কিভাবে সাহায্য সহযোগিতা করেছেন। তার সবচেয়ে বড় অর্জন বাগেরহাটবাসীর জন্য, তা হচ্ছে তিনি বাগেরহাটের 4টি আসনের 1টি আসন যখন হারিয়ে যায়, তখন তিনি এই 4র্থ আসনটা ফিরিয়ে আনতে তার প্রজ্ঞা, মেধা এবং জ্ঞান দিয়ে সর্বোচ্চ ফাইট করে এই আসনটা শেষ পর্যন্ত পুনরুদ্ধার করেছেন। এই সময়টা আমরা মূলত তার কাছাকাছি থেকেছি। আসনটা পুনরুদ্ধারের সময় হাইকোর্টে আমরা নেতাকর্মীরা কম বেশি ছোটাছুটি করেছি, দেখেছি তার ত্যাগ, তার পরিশ্রম, তার ধৈর্য। সকলে যখন ধরে নিয়েছিল যে এই আসনটা আর উদ্ধার হচ্ছে না, কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন বা সরকারি সিদ্ধান্ত, এখানে এই আসনটা আর হচ্ছে না, তখন এককভাবে বাগেরহাটবাসীর মর্যাদা,
বাগেরহাটবাসীর ঐতিহ্য, বাগেরহাটবাসীর অধিকার আদায়ের জন্য তিনি সিংহের মতো গর্জন দিয়ে তিনি বুক উঁচু করে দাঁড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত আপনারা জানেন 4টি আসন পুনরুদ্ধার করা হয়েছে। এই 4টি আসন যদি পুনরুদ্ধার না করতে পারতেন তাহলে যেটা ক্ষতি হতো তা হচ্ছে আমাদের এলাকা যেহেতু ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের এরিয়া, এখানে সরকারি যে বাজেটগুলো আসে সাধারণ মানুষের জন্য উন্নয়নের জন্য, উৎপাদনের জন্য, সেখানে এই বন্টনটা বা সরকারি কোষাগার থেকে যে সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, দিনমজুর বা উন্নয়নের যে বাজেট, সেখান থেকে আমরা 4 ভাগের জায়গায় পেতাম 3 ভাগ। কাবিখা এই জাতীয় যেসব প্রজেক্ট আসে সেসব প্রজেক্ট আগে যেখানে 4 টাকা পেতাম আমরা পেতাম এখন 3 টাকা। একইভাবে আমরা যারা দেশ নিয়ে ভাবি, সমাজ নিয়ে ভাবি, যে মানুষ আমাদের পক্ষে কথা বলতে পারেন, যিনি আমাদের অধিকার আদায় করে নিতে পারেন, যিনি আমাদের অধিকার আদায় করে আনতে পারেন, যিনি জ্ঞানী, যিনি গুণী, যিনি সন্ত্রাসী নন, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে অভিজ্ঞ, যিনি কূটনীতি বোঝেন, যিনি অর্থনীতি বোঝেন, যিনি সমাজনীতি বোঝেন, সর্বোপরি বাংলাদেশের 90% মানুষ মুসলমান এবং তিনি মুসলিম। তিনি বাগেরহাটের সন্তান, তিনি বাগেরহাটের সদরের সন্তান। তিনি বাগেরহাটের বাইরে থেকে এসে এখানে নির্বাচনে দাঁড়াননি। তিনি জামাত ছিলেন, এখন বিএনপিতে আসছেন, এমন কোনো রেকর্ড তার অতীতে নেই। এইরকম একজন লোককে রেখে আমরা একজন নবীন, একজন তরুণ, যিনি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাননি বা পড়তে পারেননি, বা যিনি আইনে অভিজ্ঞ নন, যিনি রাজনীতিতে একেবারেই নতুন, এমন লোককে নিশ্চয়ই আমরা লিডার হিসেবে মেনে নিতে পারি না। আর যদি আমরা ভুলেও নিয়ে ফেলি তাহলে তার ফলটা হবে আমাদের জন্য খুবই বেদনাদায়ক। কারণ আমরা বাগেরহাটবাসী যদি ব্যারিস্টার জাকির ভাইকে সংসদে পাঠাতে পারি তাহলে প্রথম যে সুবিধাটা আমরা পাব, বাংলাদেশ সরকারের পক্ষে যখন বিএনপি যদি সরকার গঠন করতে পারে, অবশ্যই তিনি আইনের একটা ডিপার্টমেন্টে হয়তো একটা মন্ত্রিত্ব পাবেন। তাহলে এই সুযোগটা আমি কেন হারাচ্ছি? আপনি কি জামাত থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি যদি এমপি নির্বাচিত হন, আপনি কি মনে করেন তিনি বাগেরহাটের জন্য একটা মন্ত্রিত্ব আনতে পারবেন? বাগেরহাটের উন্নয়ন, উৎপাদন, বাগেরহাটের সন্ত্রাস দমন, মাদক নিয়ন্ত্রণ, এই যে ঘের দখল, চাঁদাবাজি, ব্যারিস্টার জাকির ভাইরা, তার সমস্ত ভাইগুলো উচ্চশিক্ষিত, তার মা একজন রত্নগর্ভা, তাদের যে ভাই, তাদের যে সন্তানরা সবাই উচ্চশিক্ষিত। স্বাভাবিকভাবে তাদের এখানে কোনো চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রাসী এদের প্রশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে আপনি যদি একজন শিক্ষিত মানুষ হন, আপনি যদি দেশ নিয়ে ভাবেন, আপনি যদি চান বাগেরহাট এগিয়ে যাক, তাহলে অবশ্যই আপনাকে এই 3 জনের ভিতর ব্যারিস্টার জাকির ভাইকে এগিয়ে রাখা উচিত। আপনি যদি একজন ছাত্র হন, আপনি যদি একজন নারী হন, আপনি যদি একজন সমাজকর্মী হন, আপনি যদি একজন সাংস্কৃতিক কর্মী হন, তাহলে আপনাকে অবশ্যই প্রগতির সাথে থাকতে হবে। উদার গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে থাকতে হবে। জামাত ইসলামের মতবাদ হচ্ছে তারা শরিয়া আইন চালু করতে চায়, তারা দেশটায় ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে চায়। আপনি সারা পৃথিবীতে দেখেন তো কোথায় শরিয়া আইন চালু আছে বা কয়টা দেশে চালু আছে, বা কোন রাষ্ট্রের আদলে তারা
শরিয়া আইন চালু করতে চায়। একইভাবে তারা নারী নেতৃত্বের বিরুদ্ধে কথা বলেন। তাদের গঠনতন্ত্রের ভিতর নারী নেতৃত্ব নেই। তাহলে যে দেশের 50% উপরে নারী আধুনিক গণতন্ত্রের পথে বা উন্নয়ন এবং উৎপাদনের পথে আপনি দেশের অর্ধেক নারীকে ঘরে বন্দি রেখে আপনি কিভাবে দেশের উন্নতি কামনা করেন? আপনি দেখেছেন বা আপনি দেখবেন যে এনসিপির সাথে তারা জোট করেছে বা এনসিপি তাদের অ্যালায়েন্স, যে ডক্টর যারা বেরিয়ে গেলেন কেন? কারণ এনসিপি থেকে যদি অ্যালায়েন্স করা হয় বা জোটবদ্ধ হয়ে যারা যখন সিট চেয়েছেন তখন জামাত দিতে পারেনি, কারণ এটা তাদের গঠনতন্ত্রের ভিতর নেই। আজ যদি আপনি জামাতকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনেন, তাহলে প্রথম কথা হচ্ছে নারীদের ধীরে ধীরে ঘরে বন্দী হতে হবে। উন্নয়ন উৎপাদনে বাধাগ্রস্ত হবে। কেন উন্নয়ন উৎপাদনে বাধাগ্রস্ত হবে? এটা বুঝতে গেলে আমাদেরকে অর্থনীতি বুঝতে হবে। জামাতে যে পলিসি, সেখানে সমস্ত পলিসিগুলো হচ্ছে মৃত্যুর পরে আপনি বেহেশত কীভাবে যাবেন সেই প্রক্রিয়া, কিন্তু আপনি বেঁচে থাকার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কর্মকাণ্ড, যে অর্থনীতি, যে সমাজনীতি, যে সমাজ ব্যবস্থা, যে ধর্মনিরপেক্ষতা, মানুষে মানুষের যে সম্প্রীতি, এগুলো কি জামাত বলছে? আধুনিক যে গণতান্ত্রিক যে ব্যবস্থা, জামাত সেটাকে অস্বীকার করছে। তারা শুধুমাত্র ভোটের জন্য তারা রূপ পরিবর্তন করে গণতন্ত্রের কথা বলছে, কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েই কিন্তু জামাতের মূল অবস্থান। তারা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়, যেটা আমাদের এই ভূখণ্ডে যে গণতন্ত্র সেটাকে বা সেটার সাথে যায় না বা সাংঘর্ষিক। বর্তমান বিশ্বে আপনি দেখেন যেসব দেশে ইসলামী রাষ্ট্রগুলো কায়েম আছে, যেমন সৌদি আরব বা ইরান বা এই জাতীয় দেশগুলোতে বিভিন্ন রকমের বড় ধরনের সমস্যায় জর্জরিত। রাজতন্ত্র প্রতিষ্ঠিত কিংবা খেলাফত প্রতিষ্ঠিত, সেখানেও সমস্যা প্রকট আকার। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদেরকে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে, সুসংহত করতে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনা অত্যন্ত জরুরি। 24-এর যে মোটিভ, 24-এর যে অনুপ্রেরণা, 24-এর যে আকাঙ্ক্ষা, এই 24-এর আকাঙ্ক্ষা আমরা সমস্ত ধর্মের মানুষ মিলে, সবাই মিলেমিশে, নারী পুরুষ একত্রে মিলেমিশে 71-এর চেতনাকে ধারণ করে আমরা রাষ্ট্রকে নিয়ে যাব একটা উন্নত জায়গায়, যেখানে আমরা সকলে মিলে এই দেশটা পরিচালনা করব, সবাই মিলেমিশে বসবাস করব। নারী পুরুষ নির্বিশেষে সকলেই আমরা এই বাংলাদেশের নাগরিক। আর তাই আমাদের উচিত বিএনপিকে ভোট দেওয়া, ধানের শীষে ভোট দেওয়া বাগেরহাট 2 আসনের ব্যারিস্টার জাকির সাহেবকে। আশা করছি আমরা এই ভুল করব না, বিএনপিকে ভোট দিব এবং দুর্নীতি, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে না বলবো। ধানের শীষে ভোট দিন, সবাই মিলে দেশ গড়ায় অংশ নিন।